হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আহ, ভিডিওর থাম্বনেল দেখে সবাই হয়তো বুঝতেই পেরেছো যে আমি কিসের উপরে আজকে ভিডিওটা বানাতে চলেছি। তবুও একবার বলে দেওয়া যাক। আমি মেনলি 2019-এর ক্লার্কশিপ এক্সামে ফার্স্ট যে পেপার হয়েছিল এমসিকিউ পেপার, সেটাতে আমি 94.66 আউট অফ 100 পেয়েছিলাম। এবং আমার র্যাঙ্ক ছিল থার্ড। আর ওভারঅল র্যাঙ্ক আমার ছিল 181st। আমি ডকুমেন্ট ভেরিফিকেশন আমি যাইনি, এবং সাবসিকুয়েন্টলি কম্পিউটার টেস্ট আমি যাইনি, কেননা আমি অলরেডি বেটার জবে ছিলাম। তো সেই জন্য আমি চাইনি যে একটি সিট নষ্ট হোক, বা আহ, তো সেই জন্য আমি আর যাইনি। তো আমার আজকের এই ভিডিওটা মেনলি করার উদ্দেশ্য একটাই, যে আহ, যে কোনো পরীক্ষা, শুধুমাত্র ক্লার্কশিপ বলেই নয়, যে কোনো এক্সামে কি করে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত, আর সেই অ্যাপ্রোচটা কতটা যুক্তিসম্মত, এবং সেই অ্যাপ্রোচটা নিলে কত ভালো রেজাল্ট করতে পারি আজকের এই কম্পিটিটিভ যুগে। আহ, আমাদের প্রিপারেশনটা ফুল অন থাকা একান্তই প্রয়োজন। তো ভিডিওটি শুরুর আগে আমি আমার নিজের সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে নিজের পরিচয়টা দেওয়া প্রয়োজন। আহ, আমি মেনলি সিজিএল 18, 19, 21 এবং 23-এ আমি ক্লিয়ার করেছিলাম। তারপরে আইবিএস ক্লার্কও আমি ক্লিয়ার করেছিলাম, এবং ইউকো ব্যাংকে আমি চান্স পাই, কিন্তু আমি জয়েন করিনি সেটাও। আমার ফার্স্ট জব যেটাতে জয়েন করি সেটা হচ্ছে এসআইসি ইউডিসি 2019-এর ব্যাচের। সেটাতে আমি জয়েন করি, এবং নেক্সট আমি জয়েন করি 2018 সিজিএল ক্লিয়ার করার পরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে। সেটা হচ্ছে যে পোস্টাল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে। আর তারপরে আমি আপাতত আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি সিবিআইসিতে, কলকাতাতেই। আমি পিএসসি মিসলেনিয়াস 2019 ক্লিয়ার করেছিলাম, এবং সেখানে আমি এসভিডিও অর্থাৎ সেভিংস ডেভেলপমেন্ট অফিসার সেই পদটি পেয়েছিলাম। যদিও ওটাই আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল, কিছু কারণবশত আমি ফার্স্ট প্রেফারেন্স রেখেছিলাম। আর সেটাতে আমার র্যাঙ্ক ছিল বোধহয় 232 সামথিং, এরকম র্যাঙ্ক ছিল। তো যাই হোক, মেনলি আজকের সেশনটাতে আমি ডিসকাস করব যে ওভারঅল আমার অ্যাপ্রোচটা কেমন হওয়া প্রয়োজন যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো বিষয়টা হচ্ছে যে উম, আমরা জানি যে যে কোনো এক্সামে মেনলি চারটে সেকশন থাকে। চারটে সেকশন বলতে কি কি বোঝায়? একটা হচ্ছে ম্যাথস, রিজনিং, জেনারেল স্টাডিজ অ্যান্ড ইংলিশ। তো এই চারটে সেকশনের বিষয়টা হচ্ছে যে কি করে আমার টপ লেভেলে নিয়ে যাওয়া দরকার। আমি মেনলি এক্সাম স্পেসিফিক প্রিপারেশন আমি খুব কমই নিয়েছি। আমি সবসময় চাইতাম যে আমার প্রিপারেশনটা যেন এই চারটে যে সেকশন আছে সেই সেকশনের টপ লেভেলে নিয়ে যাওয়া। ব্যাংকিংয়ে যেরকম রিজনিংটা খুব হার্ড থাকতো, তো যে কারণে রিজনিংটা আমি চেষ্টা করতাম আরো ভালো করে করার। সিমিলারলি সিজিএলে ম্যাথসের সেই সময় প্রচণ্ড বেশি পরিমাণে থাকতো, সেটাও একটা ছিল। ইংলিশটা তো থাকতোই, আর সাথে সাথে জিএস অ্যান্ড জিকে। ম্যাথস এবং রিজনিং এই দুটো মেনলি প্রিপারেশনের উপর, প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট। এবার মেনলি কেমন কেমন যেমন কয়েকটা বইয়ের নাম আমি বলছি, যে সেটা হচ্ছে যে ম্যাথসের জন্য, বিশেষ করে ম্যাথসের জন্য ম্যাথসের জন্য পিনাকেল পিওয়াইকিউসটা বেশ ভালো। মানে স্পেশালি আমি যেহেতু এসএসসি ব্যাকগ্রাউন্ড, আমি এসএসসিটাই ভালো করে করার চেষ্টা করতাম। তো সে কারণে পিনাকেল পিওয়াইকিউএসটা খুব ভালো বই। আমার পিওয়াইকিউএসটা অন্তত যদি ভালো করে করা যায়, তাহলে যে প্রিভিয়াস প্যাটার্নগুলো সেগুলো সম্পর্কে বোঝা যায়, এবং আরও ভালো করে করা যায়। এবার কি বেসিক্সের জন্য আমার রাকেশ যাদবটাও ক্লাস নোট, যেটা
খুব ইম্পর্টেন্ট। সেখানে ক্লাস নোটে আমার বিভিন্ন শর্টকাট ট্রিক দেওয়া থাকতো, তো সেইগুলো একটা খুব ইম্পর্টেন্ট। আর সাথে সাথে ইউটিউবের কিছু চ্যানেল, যেমন ভূতের স্যারের ক্লাস ছিল, গগন প্রতাপকেও দেখতে পারো, বা এক্সামও বললে এক্সামও, অর্থাৎ ওনার ক্লাসও মোটামুটি সবই মোটামুটি ভালো আর কি। অভিনয়, ম্যাথস, তো যার যেখানে দুর্বলতা সে সেইটাকে আইডেন্টিফাই করা আগে প্রয়োজন, যে আমার ম্যাথস হচ্ছে, অ্যাডভান্সে গিয়ে হয়তো আমার এই প্রবলেমটা হচ্ছে, তো সেই অ্যাডভান্সটা আমাকে ভালো করতে গেলে আমাকে আর কি কি করতে হবে। তো সেইটা দেখো, নিজে যদি আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আমি যদি নিজে না জানি, না বুঝি, তাহলে আমি কি করে সেটাকে ইমপ্রুভ করব, তাই না? তো আমার বেস্ট হচ্ছে কি আমার উইকনেসটা বোঝা এবং স্ট্রেংথ বোঝা। উইকনেসটা বুঝলে কি হবে, সেটাকে আমি আরো বেটার করতে পারবো, হার্নেস করতে পারবো। এবং তার জন্য আজকাল যথেষ্ট পরিমাণে মেটেরিয়ালস চারিদিকে রয়েছে, এবং ইউটিউবে খুব ভালো ভালো টিচাররা আছেন। তো ফ্রি ক্লাস, ফ্রিতে অনেক কিছু, অনেক কিছুই জানা যায়। তো ম্যাথসের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা কিন্তু শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ বলে বলছিলাম। পিএসসি ক্লার্কশিপের থেকে আরো বড় বড় এক্সাম, সেগুলো ইজিলি ক্লিয়ার করা যাবে যদি এইভাবে প্রিপারেশনে থাকে। আর সেগুলো ক্লিয়ার করতে পারলে পিএসসি ক্লার্কশিপ যথেষ্ট ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাথসের জন্য এটা বললাম। আর যদি বলি রিজনিং, রিজনিং এর জন্য মেনলি যে প্রিভিয়াস ইয়ারের পিওয়াইকিউস গুলো খুব ইম্পর্টেন্ট। এইবার রিজনিং এর মধ্যে যে সমস্ত, দেখো রিজনিং এর মধ্যে আমার যতদূর মনে হয় 60 to 70% প্রত্যেকে পারে। শুধুমাত্র ডিফারেন্সটা হয় কি, প্র্যাকটিসটা একটু প্র্যাকটিস করলেই 70%টা 85%-এ নিয়ে যাওয়া যায়। এইবার বাদ বাকি যে 15-20% সেটা হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার থাকে, যেমন ডেটা সাফিসিয়েন্সি, যেমন স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন। তো এইগুলো একটু, যেহেতু একটু কঠিন কঠিন লাগে, তো এইগুলোর জন্য একটু প্র্যাকটিস প্রয়োজন, এবং এইগুলোর জন্য আমার কিছু নোটস প্রয়োজন, এবং কিছু সেটা গাইডেন্স প্রয়োজন। তো সেগুলো ইউটিউবে যথেষ্ট ভালো ভালো চ্যানেল রয়েছে। যেমন মাই পাঠশালা বলে একটা চ্যানেল আছে, সেখানে বেশ এই ভার্বাল রিজনিংগুলো খুব যথেষ্ট ভালো করে দেওয়া আছে প্র্যাকটিস। তো সেগুলো করলে রিজনিংটাও আমার খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর কেউ যদি ব্যাংকিং লেভেলে প্রিপারেশন নিতে পারে, তো তার কাছে তো রিজনিং পুরো জলভাত হয়ে যাবে। সে এসএসসির হতে পারে, সে যে কোনো পিএসসির যে কোনো এক্সামের হয়ে যাবে। আমি এটা পিএসসি ক্লার্কশিপে রিজনিং নেই, তবুও আমি বলছি যে কি করে আমি মানে সিস্টেমগুলো, এই সরি সেকশনগুলো আমি কি করে আরো বেটার করতে পারি। ঠিক আছে, তো এইবার তারপরে কি আসছে, ইংলিশটা। ইংলিশটা হচ্ছে কি, ইংলিশটা একটা খুব মারাত্মক জায়গা, কারণ ইংলিশটা গ্রামার প্লাস ভোক্যাব, এই দুটো এসএসসি বলো বা পিএসসি ক্লার্কশিপ বলো, দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট। এবার গ্রামারের জন্য তো বেসিক গ্রামার, যেগুলো পিসি দাসের বই ছিল, সেটাও ইম্পর্টেন্ট, সেটা পড়া যেতে পারে। পিকে দে সরকার, সেটা পড়া যেতে পারে। অথবা যে এসপি বক্সির বই আছে, সেটাও খুব ভালো বই। আর ইউটিউবে ইংলিশ উইথ রানী ম্যাম বলে একটা চ্যানেল আছে, এবং তোমরা এই চ্যানেলটাও দেখতে পারো, যেখানে অচিন্তর চ্যানেল, ও যথেষ্ট খুব ভালোভাবে ইংলিশ ও বোঝায়। মানে আমি আমার দেখা অন্যতম একজন সেরা ইংলিশ টিচার। আমি নিজেও ওইভাবে, আমি ইংলিশে আমি বরাবরই ইংলিশে মোটামুটি ভালো ছিলাম। আমার পরীক্ষাতে ইংলিশটা আমার পড়তে হতো না, তার কারণ অলরেডি ইংলিশটা পড়াই থাকতো। সত্যি কথা বলতে আমি ইংলিশে খুব একটা পড়াশোনাও করিনি, কিন্তু ওর অচিন্ত্য খুব সুন্দর করে পড়ায়। আমার, আমি দেখেছি ওর বেশ কিছু ভিডিও। তো তোমরা চাইলে এর অচিন্ত্যর ভিডিওগুলো দেখতে পারো, খুব সুন্দর করে গ্রামার ও করিয়েছেন। এবং যদি কেউ তোমরা চাও, তো ওর যে পেড ব্যাচগুলো চলে, তো সেখানেও তোমরা জয়েন হতে পারো। যথেষ্ট খুব ভালো ইংলিশ পড়ায়। আর আমার এমনি ইংলিশের বলতে গেলে আমার এসএসসি সিজিএল দিয়েছিলাম। সিজিএল 2018-তে আমার ইংলিশে 195 আউট অফ 200 ছিল। 2019-এ আমার 189 ছিল। 189 ছিল। আর ওদিকে বোধহয় 186 এরকম ছিল 2021-এ, এরকম কিছু নাম্বার ছিল আমার ইংলিশটাতে। তো মোটামুটি বরাবর ইংলিশটা একটা ঠিকঠাক জায়গায় ছিল, আমার অতটা প্রিপারেশন নিতে হয়নি। আমার মেনলি যেটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে যেটা প্রত্যেকেরই থাকে, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। এবং এটা নিয়েই আমি একটু বেশ কিছুক্ষণ আমি সময় নেব, যে এই জেনারেল স্টাডিজটা কী করে আরও ভালো করা যায়। কারণ এই জেনারেল স্টাডিজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। সামনে আমাদের অনেক পরীক্ষা রয়েছে। কি কি পরীক্ষা রয়েছে? যেমন ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, তারপরে পরীক্ষা রয়েছে আমাদের মিসলেনিয়াস মেন্স এক্সাম রয়েছে, এসএসসির এমটিএস এক্সাম রয়েছে, এসএসসি সিএইচএসএল মেন্স আছে, তারপর সিজিএল মেন্স হবে, এবং এনটিপিসি। এই সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সামনে।
তো অবভিয়াসলি যে সেখানে জিকেটা একটা মারাত্মক আহ, মারাত্মক রোল প্লে করে। তো সেটা আমি কি করে জিকেটা খুব ভালো করে পড়েছি এবং কি করে আরো ভালো করে পড়া যায় এবং কি করে স্ট্র্যাটেজি নেওয়া উচিত, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বেসিক্যালি জিকে হচ্ছে একটা সমুদ্র, ঠিক আছে? এবং সেই সমুদ্রে যখন তুমি নামবে তখন তোমাকে তো সাঁতার কাটা জানতেই হবে। এবং সাঁতার কাটা জানতে গেলে তোমাকে বেসিক্যালি প্রথমে বেসিক্স জানতে হবে, তাই না? জিকে বা জিএস এর যে বেসিক্স, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবার সেখানে হোয়াট আর দ্য বেসিক্স? বেসিক্স বলতে কি, 9-10-এর যে বইগুলো, আমি আমি বলছি এটা শুধুমাত্র ক্লার্কশিপ কেন্দ্রিক নয়, আবার বলছি, এটা কেউ যদি এই ভিডিওটা দেখে সে কি করে আরো বেটার করতে পারবে নিজেকে, কি করে অন্যান্য এক্সামেও কি করে সে এক্সেল করতে পারবে, সেটাও এই ভিডিও দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। এটা শুধুমাত্র যে ক্লার্কশিপের জন্য তা নয়, সকল পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। ডব্লিউবিসিএস বলো বা যে কোনো এক্সাম বলো। এবার কি, জিএস এর জন্য মেনলি কি করা উচিত, 9-10-এর বই খুব ইম্পর্টেন্ট। 9-10-এ যদি যাদের যা বই আছে তারা তো পড়তেই পারে। হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, বিশেষ করে 2012-13 সাল নাগাদ যে বইগুলো ছিল আর কি, সেই বইগুলো খুবই ইম্পর্টেন্ট, পড়লে তো মারাত্মকভাবে ভালো হবে। আর যেটা পড়া দরকার সেটা হচ্ছে যে আহ, যারা সায়েন্সের স্টুডেন্ট, তাই না, তাদের সমস্যাটা কি হয়, তারা আর্টসের যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এগুলোতে তাদের বরাবরই নলেজটা খুব কমই থাকে। আর তাছাড়া ইকোনমি পলিটি 10th পর্যন্ত থাকে না, থাকে 11-12-এ গিয়ে। তো যে কারণে তাদের এই পলিটি ইকোনমিতে বরাবরই একটা সমস্যা দেখা দেয়। হিস্ট্রি জিওগ্রাফি হয়তো একটু হয়ে যায়, কিন্তু ওই দুটো আর হতে চায় না। তো সেই জন্য সেই সেই স্পেসিফিক্যালি পড়তে হবে আমাকে। তাহলে কি বললাম, যে জিএস এর জন্য প্রথমত 9-10-এর বই খুব ইম্পর্টেন্ট। তারপরে কি, যে ক্র্যাক ডব্লিউবিসিএস বলে একটা বই আছে বাই লীলা রয়। আমি এখানে কোনো প্রমোশন করছি না এই ভিডিওর মাধ্যমে, আমি যে বইগুলো পড়েছি মেনলি, এবং যে বইগুলো পড়লে আরো ভালো রেজাল্ট করা যাবে ভবিষ্যতে, আমি সেটাই বলছি। তো এটা ক্র্যাক ডব্লিউবিসিএস বাই লীলা রয়, বইটা যথেষ্ট ভালো এবং প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। তো কেউ যদি চায় তো ওই বইটা কিনতে পারে এবং পড়তে পারে। আর একটা বই আছে ডব্লিউবিসিএস স্ক্যানার বাই নিতিন সিংহানিয়া স্যার। তো ওনার বইটাও যথেষ্ট ভালো, বা কেউ বাংলাতেও বা ইংলিশে দুটোতেই সেটি অ্যাভেলেবেল, তো চাইলে পড়তে পারে। আর দুটো বই কি, একটা হচ্ছে মনোহর পান্ডের বই আছে একটা, এটা এসএসসির জন্য তো খুবই ভালো। আর লুসেন্ট কেউ যদি পড়তে পারে তো সেটাও চলবে, লুসেন্ট, ঠিক আছে, লুসেন্ট। এইবার কি, এইগুলো গেল আমার মোটামুটি জিএস এর যে ডাইনামিক পার্ট সেইটা, আই মিন স্ট্যাটিক পার্ট সেটা। এবার এইগুলো যদি ভালো করে একটু পড়া যায় না, মানে খুব ভালো লাগবে পড়তে। সাথে সাথে ইউটিউবে কিছু খুব ভালো ভালো চ্যানেল রয়েছে, যেমন স্টাডি আইকিউ রয়েছে, দৃষ্টি আইএস রয়েছে। তো এইগুলো যদি কেউ ফলো করো, তো প্রত্যেকদিন তোমরা যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা করে সময় দাও, তোমাদের একটা ডাইনামিক নলেজটা বাড়তে থাকবে দিন দিন। আরও কিছু কিছু চ্যানেল রয়েছে, যেমন ধরো আমি যখন পড়তাম সেই সময় রাজ্যসভা টিভি ছিল। তো আমি প্রত্যেকদিন বিকালবেলা, এই সরি রাত্রেবেলাতে যে ডিবেটগুলো হতো, ডিসকাশনগুলো হতো, সেগুলো আমি শুনতাম। যেহেতু আমি মোটামুটি সিভিল সার্ভিসের প্রিপারেশন নেওয়ার জন্য আমি এগোচ্ছিলাম। আহ, আমি ডব্লিউবিসিএসও দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি। যাই হোক, তো আহ, মোটামুটি কেউ চাইলে সেইভাবে পড়তে পারে এবং নলেজ অনেক গেন হতে পারে সেভাবে। আর ইউটিউব হচ্ছে, আমার তো মনে হয় ইউটিউব হচ্ছে একটা সোনার খনি। মানে ফ্রিতে এখানে যে অ্যাভেলেবেল আছে, সেটা কোনো সময়ই ছিল না, মানে কোনো যুগেই ছিল না সেটা। তো সেটা কেউ যদি ভালো করে ইউটিলাইজ করতে পারে তো খুবই ভালো। আর তাছাড়া আমি যখন পড়তাম সেই সময় গৌরব গার্গের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল, সেগুলো তখন পেড ছিল না, সেগুলো আনপেডই ছিল, ফ্রি ছিল। তো সেগুলো দেখতাম, আড্ডা 247, মাহেন্দ্রাজের কিছু ছিল, তো সেগুলো দেখতাম, সেগুলো তো হয়ে যেত। জিকে টুডে বলে একটা ছিল, সেখানেও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়া যেত খুব ভালো করে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে রাউস ম্যাগাজিন বলে একটা ম্যাগাজিন আউট হয়, তো সেটাতে খুব সুন্দর করে প্রত্যেক মাসের কি কি ঘটনা ঘটেছে সেগুলো দিয়ে দেওয়া থাকে। মেনলি এগুলো সিভিল সার্ভিসের জন্য, তো আমি পড়তাম সেগুলো, সবই পড়তাম, কারণ আমার পড়তে ভালো লাগতো। আর জিএসটা আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, পুরোটাই আর কি, মানে আমার খুব ভালো লাগে। আর পড়তেও যেমন ভালো লাগে, পড়াতেও ভালো লাগে, আর আমি নিজে শিখতে খুব আগ্রহী। তো এটা আমার একটা খুব, আমার একটা, কি বলবো, একটা দিনের অঙ্গ, একটা রুটিনের অঙ্গ, যে আমি কিছু না কিছু পড়বো, কিছু না কিছু জানবো, এবং যদি সেরকম সুযোগ সময় হয় তো আমি সেটা অন্যকে সেটা বলবো বা হেল্প করবো। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে নিউজ পেপার রিডিং।
অনেকের কি হয়, অনেকের জিএসজি কে পড়তে না একদম ভালো লাগে না, সত্যি কথা বলছি, মানে এটা স্বাভাবিক যে অনেকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু, তাদের জিএসজি কে পড়তে কোনো ইন্টারেস্ট লাগে না। তো যাদের ইন্টারেস্ট লাগে না একদমই, যে আমি তাদের ক্ষেত্রে শুরুটা কি করে করবে তারা, আমার সে সব থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ান এক্সপ্রেস বা দা হিন্দু। ঠিক আছে, দেখো এই জিএস আমি আগেই বলেছি এটা একটা খুব কঠিন বলবো না, কিন্তু খুব ভাস্ট একটা জিনিস। এবার সেখানে প্রথমে একটু হাবুডুবু খেতেই হবে, কিন্তু তার জন্য তোমাকে একটা স্ট্রিম লাইন তৈরি করতে হবে, মানে একটা একটা লাইন তৈরি করতে হবে এবং সেভাবে তোমাকে এগোতে হবে। তো তোমার যদি একদমই ইন্টারেস্ট তুমি না পাও, ধরো 9-10 বই তুমি পড়তে ভালো লাগছে না, মানে ধরো মোটামুটি কিছু ইন্টারেস্ট পাচ্ছ না, তো তোমার বেস্ট হবে তুমি প্রথমে শুরু করো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়ে, যে কোনো নিউজ পেপার, এবং বেস্ট হয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তা হিন্দুও খুব ভালো, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকেও ভালো, কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস কি আহ, সকলের জন্যই ভালো, মানে যারা পড়াশোনা করে তাদের জন্য যেমন ভালো, যারা এমনি নর্মাল খবরের জন্য তাদের জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস খুবই ভালো। এইবার ইন্ডিয়ান এক্সপ্রেস আমি নিউজ পেপারটা যদি খুলি, তাহলে সেখানে আমি প্রথমে ফার্স্ট পেজটা পড়লাম, যে কি কি হেডলাইন আছে মোটামুটি। তারপরে আমি চলে যাবো পিছনের দিকে, পিছনের দিকে স্পোর্টস থাকবে, স্পোর্টসে ইম্পর্টেন্ট কিছু থাকলে সেগুলো আমরা দেখে নিলাম, পড়ে নিলাম মোটামুটি। তারপরে থাকবে হচ্ছে কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থাকবে, মানে কি ইন্টারন্যাশনাল ইভেন্ট সম্পর্কে থাকবে। এই ইন্টারন্যাশনাল ইভেন্টস হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, মানে এইটা একবার যে পড়া শুরু করবে না, মানে তার আর কি এই ইন্টারন্যাশনাল, তার আর কি প্রচন্ড ইন্টারেস্ট লেগে যাবে। যে মানে এই যে আপডেট, ধরো আজকে গাজাপট্টিতে বা ধরো এই যে ইসরায়েলের সঙ্গে লেবাননের যুদ্ধ হচ্ছে, আহ, ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ চলছে, হেজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ চলছে, মানে এই যে প্রত্যেকদিন আপডেটটা পাওয়া যাচ্ছে, তোমার যদি ইন্টারেস্ট লেগে যায় না, তুমি প্রত্যেকদিন পড়তে থাকবে যে এর পরে কি হলো, এর পরে কি হলো, মানে এই জিনিসগুলো না খুব ইন্টারেস্টিং। এটা শুধুমাত্র আমি একটা নিউজ ক্ষেত্রেই বলছি না, যে কোনো নিউজের ক্ষেত্রে যখন আপডেট আসতে ফলো আপ আস্তে আস্তে থাকে, তো সেটা না মানে আমাদের ইন্টারেস্টটা অনেকটা গ্রো করিয়ে দেয়। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আমি আমি একটা ডেডিকেটেড ভিডিও হয়তো বানাতেও পারি কি করে নিউজ পেপার পড়তে হয়, কি করে পড়া উচিত। সেটা যদি তোমরা সেরকম করে বলো আমাকে, আমি সেভাবে বলে দেবো যে হাউ টু রিড এ নিউজ পেপার প্রপারলি ফর এক্সাম পারপাসেস। তো সেটা পরে আমি দেখিয়ে দেবো, কিন্তু মোটামুটি ওভারঅল যেটা করা প্রয়োজন, যে জিও পলিটিক্সটা তুমি ভালো করে পড়ে নিলে, ইন্টারন্যাশনাল রিলেশনস। তারপরে কি থাকবে যে কমার্স থাকবে বা বিজনেস অ্যান্ড কমার্স থাকবে ইকোনমিক্স পেজটাতে, তো সেখানে তুমি আরবিআই এর যে প্রত্যেকদিন আরবিআই কি করছে, সে রেপো রেট চেঞ্জ করলে সেই খবরটা আসে, হোয়াট ইজ রেপো রেট, হোয়াট ইজ রিভার্স রেপো রেট, হোয়াট ইজ ব্যাংক রেট, আমার হচ্ছে এই যে স্ট্যান্ডিং ফেসিলিটি জিনিসগুলো কি, তাই না? তো তারপরে ধরো এই যে ফরেক্স রিজার্ভ বলছে, হ্যাঁ না তেনা প্রচুর কিছু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপার স্যাপার আসবে। তো সেইগুলো তুমি যখন প্রথম প্রথম দেখবে না, তুমি বুঝতে পারবে না। তাহলে কি করতে হবে তোমাকে, তুমি যে টার্মগুলো পাচ্ছ সেই টার্মগুলো তুমি একটু গুগল করো, বা তোমার যদি বই থাকে একটু দেখো, গুগল করলেই ভালো, বা চ্যাট জিপিটি তো আছেই, কোনো অসুবিধা নেই। তো দেখে এইভাবে দেখতে দেখতে না তোমার একটা, তুমি যদি এইভাবে টানতে থাকো অ্যাটলিস্ট 1 মাস, তুমি দেখবে তুমি নিউজ পেপারে যে টার্মগুলো আসে নর্মালি, সেই টার্মগুলো সম্পর্কে তোমার আইডিয়া হয়ে গেছে। এবং তুমি বইয়ের, তুমি যে ডাইনামিকটা পড়ছো, এই যে ধরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ডাইনামিক, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ে, ইকোনমিক্সটা ডাইনামিক্স, তারপরে যে কলামটা থাকে যেখানে এডিটোরিয়াল থাকে, সেই এডিটোরিয়াল পেজের যে আমার যে নিউজগুলো থাকে সেগুলোও তোমার ডাইনামিক। তো এইগুলো যখন পড়ছো, মেনলি এই কটাই হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ পেপারে, আর বাদ বাকি ইভেন্টস আর অতটা ইম্পর্টেন্ট হয় না পড়ার জন্য। তো এই কটা মোটামুটি পড়তে পারলে না তোমার নিউজ পেপার পড়ার নেশা জেগে যাবে। আর নেশা যখন জেগে যাবে, এই যে তখন স্ট্যাটিকের মধ্যে আস্তে আস্তে ঢুকতে পারবে। সাপোজ ধরো কিছু একটা, এই যে 370 আর্টিকেল 370 নিয়ে, 2019 সাল আর্টিকেল 370 ওটা রদ করা হয়েছিল, মানে মডিফাই করা হয়েছিল 5ই আগস্ট। তো এইবার ধরো পেপারে প্রত্যেক দিনই কিছু না কিছু আসতো, তুমি যদি ওটা যদি পড়তে, তাহলে তোমার মধ্যে একটা কিউরিওসিটি আসতো যে আমি একটু পড়ি তো 370 আর্টিকেলটা কি, এইরকম আর্টিকেল আর আর কোথাও কোথাও আছে কিনা। এইবার করতে করতে না তুমি আস্তে আস্তে পলিটির মধ্যে ঢুকে যেতে, যে শিডিউল কোথায় কতগুলো আছে না আছে ইত্যাদি ইত্যাদি। তো পড়াশোনাটা না মানে তুমি যদি করতে না পারো, সেটা তোমার সমস্যা নাই, তাহলে তোমাকে জিনিসটা কি করতে হবে, তোমাকে ইন্টারেস্টিং করে তুলতে হবে, যে আমি কি করে ইন্টারেস্টটা পাবো, গ্রো করবো। তো তার মূল উপায়টা হচ্ছে নিউজ পেপার। এভরিডে নিউজ পেপার তুমি যদি পড়ো, তুমি এমনি তুমি ইন্টারেস্ট পেয়ে যাবে যে কি হচ্ছে চারিদিকে, দেখি একটু দেখতে দেখতে তোমার নিজেই, মানে তুমি একটা একটা নলেজের খনি হয়ে যাবে। এবং সেটা তুমি ডাইনামিক বলো স্ট্যাটিক বলো, সবই আস্তে আস্তে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর মানে আমি মোটামুটি এভাবেই পড়তাম, আমি প্রত্যেকদিন ইন্ডিয়ান এক্সপ্রেস পড়তাম, আর দা হিন্দু মাঝে মাঝে পড়তাম। তো মানে এইভাবে পড়লে না তোমার মধ্যে অনেক অনেক কিছু অনেক চেঞ্জ আসবে, তুমি দেখতে পাবে যে অন্যরা যেভাবে ভাবে,
ওদের ওদের যে ভিউজ, যে ওপিনিয়ন, তোমার ভিউজ ওপিনিয়ন দেখবে তার থেকে অনেক বেটার হবে। তুমি আরো অ্যালাইন্ড হবে জিনিসটার প্রতি, এবং তুমি আরো ভালো করে উইথ প্রপার এক্সপ্লেনেশন তুমি সেগুলো ব্যাখ্যা করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে। তো সেটা খুব ইম্পর্টেন্ট। আর কি, যে আহ, উম, বিভিন্ন আরো ভালো ভালো চ্যানেল আছে ইউটিউবে, সেগুলো তোমরা দেখতে পারো। তো মোটামুটি এরকম দেখলে কি হবে, তুমি বইয়ের মধ্যে ঢুকে যাবে, আর বইয়ের মধ্যে ঢুকে গেলে তখন তুমি বইটা পড়ো আস্তে আস্তে, পলিটিটা পড়ো, ইকোনমিক্স পড়ো, দেখবে পলিটি ইকোনমিক্স পুরো জল হয়ে যাবে, মানে একদম এত ইন্টারেস্টিং লাগবে না, যখন তুমি কারেন্টের থেকে তুমি স্ট্যাটিকে ঢুকবে, খুব সুন্দর লাগবে। আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা, কারণ আমি নিজে এটা ট্রাই করেছি। আমি প্রথম প্রথম তো আমারও ভালো লাগতো না, পলিটি ইকোনমি কি ভাই, কি সব পড়ছি। কিন্তু পরে যখন আমি নিউজ পেপার দেখে দেখে জিনিসগুলো আমি গ্রো গ্রো করলাম, বুঝলাম যে ব্যাপার এরকম হয়, এই হয়, মানে তুমি তখন যখন স্ট্যাটিকটা বলবে, তুমি তুমি তখন সেগুলো ম্যাচ করাতে পারবে, তুমি তখন বুঝতে পারবে যে কেন হয়, এটা কি জন্য হয়। ঠিক আছে, তো এই গেল। আর হিস্ট্রি, জিওগ্রাফি, তো এগুলো স্টাডি আইকিউ বলো বা বিভিন্ন ভালো ভালো চ্যানেল আছে, সেগুলো দেখতে পারো। নর্মালি আমাদের যে বইটা, জীবন মুখোপাধ্যায়ের বই বা কার্তিক চন্দ্র মন্ডলের বই, হিস্ট্রি জিওগ্রাফি, তো সেটা পড়তে পারো, যথেষ্ট ভালো বই। আস্তে আস্তে এইভাবে পড়লে তুমি জিনিসটা, জেনারেল স্টাডিজটা অনেকটা গ্রো করতে পারবে। আমি এটা ইন শর্ট মোটামুটি বললাম। আর আহ, এই হচ্ছে ব্যাপার। তো এইবার কি, যে এইগুলো আমি পড়েছি, তোমরা আশা করি এভাবে যদি পড়ো তো তোমরাও খুব ভালো ফল পাবে। আমি তো কি পিএসসি ক্লার্কশিপ টার্গেট করে আমি এগোইনি। আমার যেহেতু অন্যান্য পরীক্ষা আমি দিতে দিতে আসছিলাম, তো পিএসসি ক্লার্কশিপটাও আমার একটা পরীক্ষা ছিল, সেই হিসাবেই পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু ভালো পরীক্ষা হয়ে গেছিল এবং ভালো স্কোর চলে এসেছিল। তো আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে যে উম, উম, কি বলি, যে হ্যাঁ, যেহেতু সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে, তো এনটিপিসি রয়েছে বা এরকম কিছু রয়েছে, তো আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি, এই এই চ্যানেলে আমি দিয়েছি। তো একটা আমি পুরো হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট নিয়ে যে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে একটা কোশ্চেন দিয়ে পুরো থিওরিটা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করানো, এগুলো আমি আমি নিজে যখন পড়তাম আমি এভাবেই পড়তাম। তো আমি যখন পড়াই কাউকে, আমি এভাবেই পড়ানোর চেষ্টা করি, যাতে আমি 100টা কোশ্চেন যদি তাকে শেখাই, অন্তত 100টা কোশ্চেন থেকে সে না 1000টা কোশ্চেন সে যেন বুঝতে পারে। তো সেটা একটা খুব, তাহলে কি হয়, পুরো রিভিশন হয়ে যায় জিনিসটা, আর মাথায় থেকে যায়, বারবার বলতে বলতে সেটা একদম মাথায় পুরো গেঁথে যায়। আমাদের মেমোরিটা তো ওরকম, যে মেমোরিতে তুমি একটা জিনিস যতবার দেবে যতবার দেবে সে ঠিক নিয়ে নেবে, আর চেঞ্জ হবে না সেটা। তাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আর ইংলিশের জন্য এসপি বক্সি বললাম, ব্ল্যাক বুক ফর ভোক্যাব পড়তে পারো, ব্ল্যাক বুক কিউ ম্যাথসের, খুব ভালো বই। বেশ কিছু লাগবে না। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার, যে এই কটা মোটামুটি তোমরা যদি পড়তে পারো, তো সেটা আমার মনে হয় খুব ভালো হবে। সেটা শুধুমাত্র ক্লার্কশিপ পরীক্ষার জন্যই নয়, সামনের যে এনটিপিসি রয়েছে, সামনে যে এসএসসি সিএইচএসএল এর মেন্স আছে, এমটিএস আছে, ডাব্লিউবিসিএস আছে, বা যাই থাকুক না কেন, তোমরা ইজিলি তোমরা ক্র্যাক করতে পারবে।